আজকের টপিক হচ্ছে মেজার্স অফ মানি সাপ্লাই। তো মানি সাপ্লাইটা কি সেটা আমরা আগে পড়ি। মানি সাপ্লাই হচ্ছে ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি ইন সার্কুলেশন অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম। মানে এক পার্টিকুলার টাইমে, একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমাদের মার্কেটে কতটা মানি সার্কুলেশন হচ্ছে তার টোটাল অ্যামাউন্টটাকে কী বলবো? মানি সাপ্লাই। সিম্পল কথা বুঝে নাও কি আমাদের এই একটা টাইমের এই একটা পয়েন্ট অফ টাইমে আমাদের মার্কেটে, এই আমাদের ইন্ডিয়ান মার্কেটে কতটা টাকা ঘোরাফেরা করছে এই মার্কেটে পুরো দেশে, সেই টাকাটাকে টোটাল অ্যামাউন্টটাকে কী বলবো? মানি সাপ্লাই। বা সেইটুকুই লেখা আছে। আর একটা জিনিস কি, মানি সাপ্লাইটা কি কিসের মধ্যে পড়লো? তোমাদের একটা দুটো জিনিস বুঝেছিলাম, এটা হচ্ছে স্টক কনসেপ্ট, আর একটা হচ্ছে ফ্লো কনসেপ্ট। তো এই দুটোর মতো কোনটাতে পড়বে এই মানি সাপ্লাইটা? তোমাদের দুটো বুঝেছিলাম, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, একটা কি পয়েন্ট অফ টাইম। তো পয়েন্ট অফ টাইমের মধ্যে কোনটা পড়লো? স্টক মার্কেট। তো তার মধ্যে কি পড়বে? মানি সাপ্লাই। আশা করি বুঝে গেছো। তারপরে আমরা কি পড়বো? ইন ইন্ডিয়া আরবিআই টেক কেয়ার অফ দ্য মানি দ্যাট ইজ ফ্লোয়িং ইন দ্য ইকোনমি। মানে কি, আমাদের যে মার্কেটে যে মানিটা সার্কুলেশন হচ্ছে সেটা দেখাশোনা করার দায়িত্ব কার রয়েছে? সেই দেখাশোনার দায়িত্বটা রয়েছে আরবিআই। আরবিআইয়ের ফুল ফর্মটা কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আমাদের আরবিআই কী করে? আমাদের মার্কেটে কতটা মানি সার্কুলেশন হচ্ছে তার দেখাশোনার কাজ করে আরবিআই। তারপরে আমরা কি পড়ব? মেজার অফ মানি সাপ্লাই। তো এই মানি সাপ্লাইটা মেজার করার কারণটা কি? কেন আমরা এই মানি সাপ্লাইটাকে মেজার করে কেন আরবিআই? কারণ হচ্ছে 1 নম্বর, টু কিপ এ চেক অন ইনফ্লেশন। মানে কি, মার্কেটে যদি কতটা ইনফ্লেশন হচ্ছে, কতটা সব কিছু দ্রব্যের হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, তো সেটা দেখাশোনা, সেই দামটাকে কমানোর জন্য বা ঠিক একটা লাইনে আনার জন্য কী করে ব্যবস্থা কে করবে? আরবিআই। সেই ব্যবস্থাটা করার জন্য আরবিআই কী করবে না, একটা মেজার করে রাখবে। বাই চান্স যদি মার্কেটে ইনফ্লেশন হয়েছিল, সেই ইনফ্লেশনটাকে কমানোর জন্য কী করবে? আরবিআই সেটাকে চেক করে রাখবে। সেটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর কারণ কি? টু কন্ট্রোল দ্য ইন্টারেস্ট রেটস অন ডিপোজিট অ্যান্ড লোন। তুমি যে ব্যাংকে টাকা জমা দিয়ে আসছো, ডিপোজিট করে আসো, বা ব্যাংক তোমাকে যে লোনটা দেয় সেটার ওপর কতটা ইন্টারেস্ট রাখবে, বা ব্যাংক কতটা ইন্টারেস্ট দেবে, বা ব্যাংক তোমার কাছ থেকে কতটা ইন্টারেস্ট নেবে, তো সেটার জন্য কী করে? সেটার দেখাশোনা করার জন্য এই মানি সাপ্লাইটা মেজার করতে হয়। তো বুঝে গেলে। তো মানি সাপ্লাই পড়ার আগে আমরা দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে ডিপোজিট কি, একটা ব্যাংক কি। ডিপোজিট আবার কি দু রকমের হয়, একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, আর একটা কি টাইম ডিপোজিট। তো ডিমান্ড ডিপোজিট কোনটাকে বলবো? তুমি যেটা অ্যাকাউন্টে তুমি এমনি এই সেন্ট্রাল ব্যাঙ্কে বা এসবিআই অ্যাকাউন্টে গিয়ে যে টাকাটা দিয়ে আসো, সেই টাকাটা কি যখন ইচ্ছা তখন তুমি নিয়ে নিতে পারবে, সেই টাকাটাকে কী বলো? ডিমান্ড ডিপোজিট। আর ডিমান্ড ডিপোজিটের আর একটা নাম হচ্ছে সেভিং ডিপোজিট। আর টাইম ডিপোজিট কোনটাকে বলবো? যেটা হচ্ছে তোমার ফিক্সড ডিপোজিট। এটা তুমি টাকা দিয়ে এলে, ধরো 2 বছরের জন্য দিয়ে এলে বা 3 বছর দিয়ে এলে, সেই টাকাটা তুমি যখন তখন তুলতে পারবে না। সেই টাইম নির্ধারিত সময়ের মধ্যে তুমি টাইম নির্ধারিত সময়ের মধ্যে তুমি সেই টাকাটা নিতে পারবে না। মানে কি, সেই টাকাটা তোমার জমাই থাকবে। তো সেটা কি টাইম ডিপোজিটের মধ্যে পড়লো, যেটাকে আমরা এফডিও বলি, ফিক্সড ডিপোজিট। আর এর ব্যাঙ্ক কি? আর ব্যাঙ্ক আবার দু রকমের হয়, একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক। কমার্শিয়াল ব্যাঙ্ক বলতে ধরো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন্ডিয়া, এসবিআই, এগুলো কি কমার্শিয়াল ব্যাঙ্ক। আর একটা হচ্ছে, আর একটা ব্যাঙ্ক হয়, একটা হচ্ছে পোস্ট অফিস ব্যাঙ্ক। দেখবে তোমাদের বাবা মা কেউ না কেউ দেখবে পোস্ট অফিসে একটা না একটা বই খুলে রেখেছে, সেখানেও একটা ব্যাঙ্ক থাকে, সেখানেও টাকা জমা দেওয়া যায়। তো কি, ব্যাঙ্ক দু রকম পড়লাম, একটা কমার্শিয়াল ব্যাঙ্ক, একটা পোস্ট অফিস ব্যাঙ্ক। এরপর পড়বো লিকুইডিটি। লিকুইডিটি কথার অর্থ হলো তরলতা। ধরো তোমার কাছে 500 টাকা আছে, তুমি যে কোনো দোকানে গিয়ে বা পিৎজা বা বার্গার যে কোনো কিছু কিনতে গেলে কি সহজে টাকা দিয়ে কিনে নিতে পারবে। এখন তোমার কাছে টাকা না থাকলে ধরো সোনার গয়না আছে বা আংটি আছে সোনার, তুমি সেই টাকাটা দিয়ে কি সঙ্গে সঙ্গে তুমি খেতে পারবে? পারবে না। সেটাকে আগে কী করতে হবে? সেটাকে তোমার ক্যাশে আয় করতে হবে, তারপর তুমি কিনতে পারবে। তো ক্যাশ থাকলে কি বেশি লিকুইডিটি, আর তোমার কাছে সোনা বা আর কিছু থাকলে তো সেটার লিকুইডিটি কম হয়ে গেল। এবার তোমার কাছে প্রপার্টি আছে, তুমি গিয়ে তো দোকানে বলতে পারবে না আমার প্রপার্টি এটুকু নিয়ে নাও, আমাকে খেতে দাও। সেটা কি সম্ভব? তো প্রপার্টিটা বিক্রি করে তোমাকে আগে ক্যাশে আনতে হবে, ক্যাশ থেকে তারপর সেটার লিকুইডিটি কি আরও কমে গেল। তারপরে কি
ধরো তোমার কাছে চেক আছে, তুমি একটা দোকানে সিঙ্গারা খেতে গেলে, তুমি গিয়ে বললো কি চেক নিয়ে নাও, সে কি চেক নেবে? নেবে না কেন? কারণ সেটা লিকুইডিটি কম, কারণ সহজে তুমি ওটা দিয়ে তাড়াতাড়ি খেতে পারবে না, তো তোমাকে ক্যাশে আনতে হবে। তো ক্যাশটা কি সব থেকে কম, সব থেকে বেশি লিকুইডিটি। তো বুঝতে পারলে লিকুইডিটিটা কী। এরপর আমরা পড়ব এই মেজারমেন্ট করে, এই যে আমরা মেজারমেন্ট অফ মানি সাপ্লাই যে পড়ছি, তো মেজার করার কটা ধাপ রয়েছে? 4টা জিনিস রয়েছে। তো 5টা জিনিস পড়বো আমরা। একটা হচ্ছে এম নট, যেটাকে বলবো M0, একটা পড়বো M1, একটা পড়বো M2, একটা পড়বো M3, আর একটা পড়বো M4। বুঝতে পারলে? তো প্রথমে পড়বো আমরা M0 বা এম নট। এটাকে M0 বলতে পারি বা এম নটও বলতে পারি। তো এম নটটা কী? এম নটটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন, মানে তোমার মার্কেটে যতটা টাকা ঘোরাফেরা করছে সেই টাকাটা, প্লাস ব্যাংকার্স ডিপোজিট উইথ ব্যাংক। আমরা যে ব্যাংকে জমা দিই, ধরো RBI ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা SBI ব্যাংক, তারাও কী করে, আরবিআইকে একটা ওখানেও তারা তারাও একটা অ্যাকাউন্ট খোলে। আমরা যেমন অ্যাকাউন্ট খুলি, তারাও একটা অ্যাকাউন্ট খুলে রাখে RBIর সঙ্গে, সেখানেও তারা কিছু টাকা জমে রাখে। তো সেই টাকাগুলোকে নেব। আদার্স ডিপোজিট উইথ RBI, ধরো IMF বা WTO, তারাও কী করে, ব্যাংকে টাকা জমা দিয়ে রাখে। IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মানে কি, তারা কেন সেখানে তারা টাকাটা জমা করে রাখে সেটা আমাদের, এখন তারাও জমা দিয়ে রাখে, বা কেন রাখে বা কিসের জন্য কী হয় সেটা আমাদের জানার দরকার নেই। আরও একটা বাস টাকাটাকে, বাস এইটুকুই আমরা পড়বো, বেশি অত জানার দরকার নেই। বাস এটা মাথায় রাখবো কি আদার্স ডিপোজিটগুলো কি ব্যাংকের এই RBI টাকা রাখে, আর এমনি কমার্শিয়াল ব্যাঙ্কগুলো হচ্ছে ওগুলো টাকা RBIয়ের সঙ্গে রাখে, আর যেটা আমাদের মার্কেটে ঘোরে। তো এটাকে আমরা কী বলবো, এম নট বা M0, বাস এটুকু মাথায় রাখবে। আর M0কে আমরা আবার কী বলবো, ইট ইজ কল হাই পাওয়ার্ড মানি। এটাকে আমরা হাই পাওয়ার্ড অফ মানিও বলবো। এটা তোমার পরীক্ষাতে কোশ্চেনটা অনেকবারই পড়েছে, বা সেটুকু মাথায় রাখলাম। তো M0টা কি বুঝে গেলে। তারপর আমরা পড়ব M1, M2, M3, M4। তো RBI মেজার্স দ্য মানি সাপ্লাই থ্রু দ্য ইন্ডিকেটরস হুইচ আর, মানে কী কী ইন্ডিকেটার রয়েছে, মানে মানি সাপ্লাই যে মেজার করার জন্য কী কী ইন্ডিকেটার রয়েছে সেটা হচ্ছে 4টা ইন্ডিকেটার। একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2, একটা হচ্ছে M3, একটা হচ্ছে M4। তো এম নটটা বুঝে গেলে। এম নটটা কী করবো, এম নটটা M1, M2, M3, M4 এর 4টাতেই আছে, সেটা মাথায় রাখবে। তো চলো প্রথমে পড়ি M1টা কি। M1 হচ্ছে এম নটে কি, এই 3টা জিনিস থাকবে, মনে থাকলো তো। তো মাথায় রেখে দিলে এম নট, M0 ধরে নিলে, তাহলে কি এম নট প্লাস ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংক। তুমি এমনি ধরো তোমার আশেপাশে SBI ব্যাংক আছে, বা যে কোনো তোমাদের কাছে বাড়ির ব্যাংক আছে, সেখানে কী করলে সেভিং অ্যাকাউন্ট খুলে রাখলে। সেভিং অ্যাকাউন্ট আর ডিমান্ড ডিপোজিট, এই দুটো কিন্তু একই। তো তুমি সেখানে গিয়ে কি একটা সেভিং অ্যাকাউন্ট করলে, সেখানে টাকা জমা দিলে, তো সেই টাকাটা কি জমা দিলে, সেই টাকাটাকে নেবো আর এম নটটাকে নেবো, তখন সেটাকে কী বলবো, M1। বা সেটুকু মতো রাখবে। এম নটটা কি আগে বুঝে গেলে, এই 3টাকে নিয়ে এম নট বুঝে গেলে। তো M1-এ কী ধরবো, এম নটটা ধরবো, আর তুমি যে ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসছো সেভিং অ্যাকাউন্ট, সেটাকে ধরলাম, তাহলে কি M1 হয়ে গেল। এরপর আমরা যাব M2-এ কী করবো, M2-এ তোমার কী করতে হবে, আগের কি এম নটটাকে নিলে, তারপরে কি ব্যাংকে যে টাকাটা জমা দিয়েছিলে সেটা, তো কী হয়ে গেল, M1 হয়ে গেল। তো M1-এর সঙ্গে আবার কী যোগ করবো, M1-এর সঙ্গে যোগ করবো সেভিং ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিং ব্যাংক, মানে পোস্ট অফিসে যে সেভিং অ্যাকাউন্ট খুলে রাখলে, সেই পোস্ট অফিসে গিয়ে যে টাকাটা জমা দিচ্ছ সেই টাকাটাকে দেবো। তাহলে কি হলো, তাহলে প্রথমেটা কী হলো, M0, তারপরটা কী হলো, তুমি যে এমনি কমার্শিয়াল ব্যাংকে যে টাকাটা দিয়ে আসছো সেটাকে ধরলাম, আর 2 নম্বরে M1-এ ওটাকে ধরলাম, M2-এ কি ধরলাম, যেটা কমার্শিয়াল ব্যাংকেও টাকা দিয়ে আসছো, প্লাস পোস্ট অফিসেও যে টাকাটা জমা দিয়ে আসছো, তাহলে কি এখানে 3টাই ধরে নিলাম। এবার বুঝে গেলে M0, M1, M2, এটুকু অবধি ঠিক আছে তো, এটুকু অবধি বুঝলে বাস। এরপর পড়বো আমরা M3-তে কী করবো, M3-তে আমরা M1-কে নেব। M1 মানে কি, এম নট প্লাস ডিমান্ড ডিপোজিট উইথ দ্য ব্যাংক, আর কি নেব, নেট টাইম ডিপোজিট উইথ ব্যাংক, মানে কি যেটা টাইম ডিপোজিট করছো, যেটা কি ফিক্সড ডিপোজিট, যেটাকে বললাম না টাইমের মধ্যে থাকবে, যেটাকে তুমি যখন তখন নিতে পারবে না টাকাটা, সেই ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটটা টাকাটাকে কী বলবো, সেই টাকাটাকে কোথায় ধরবো, M3-তে ধরবো। তাহলে কি মাথায় রাখলে,
এম টু এ কী রাখবে, এম টু আর এম থ্রির মধ্যে পার্থক্য হচ্ছে এম ওয়ানে তোমার পোস্ট অফিসের ব্যাংকের টাকাটা যেটা জমা দিয়েছো সেটাকে ধরলে, কিন্তু এম থ্রিতে সেটা টাকাটা থাকবে না। তো সেটার পরিবর্তে কী থাকবে, সেটার পরিবর্তে থাকবে তোমার ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করছো, টাইম ডিপোজিট, সেটাকে ধরে নেবে। তো সেটা কী হলো, এম থ্রি। আশা করি এম থ্রিও বুঝে গেলে। এরপর এম ফোরের কী বলবো, এম ফোর শুধু এটুকু মাথায় রাখবে, এম ফোরে সবগুলো আছে, এম নটও আছে, এম ওয়ানও আছে, এম টু আছে, এম থ্রি আছে, সব কিছু আছে। তোমার এমডি পোস্ট অফিস ব্যাংকেরও ফিক্সড ডিপোজিট টাইম ডিপোজিট আছে, ডিমান্ড ডিপোজিটও আছে, আর হচ্ছে তোমার যে কমার্শিয়াল ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট টাইম ডিপোজিট ও দুটোও আছে। তো এম ফোরে কি সবগুলোই আছে, এটুকু মাথায় রাখবে। এম জিরোটাও বুঝে গেলে, এম ফোরটাও বুঝে গেলে। এম ওয়ানে কী বললাম, যে শুধু যে তোমার ব্যাংকে গিয়ে যে টাকাটা জমা দিয়ে আসতো সেভিং অ্যাকাউন্ট, সেটাকে ধরে নিলে। এম টু এ কি, সেটা প্লাস যেটা ব্যাংকে জমা দিয়ে আসতো সেটা, প্লাস পোস্ট অফিসে যে টাকাটা জমাটা দিয়ে আসতো সেটাকে ধরে নিলে। তো এম টু হয়ে গেল। এম থ্রিতে শুধু এটুকু মাথায় রাখবে, এম থ্রিতে কোনো পোস্ট অফিসে কোনো গল্প থাকবে না, শুধু এটুকুই মাথায় রাখবে। এম থ্রিতে কোনো কার গল্প থাকবে না, কোনো পোস্ট অফিসের কথা গল্পও থাকবে না। এম থ্রিতে শুধু তোমার কে থাকবে, এম থ্রিতে তোমার থাকবে কমার্শিয়াল ব্যাংক, যে ব্যাংকে তুমি গিয়ে টাকাটা দিচ্ছ, সেই এফডিও হতে পারে, প্লাস আর একটা কী হতে পারে, এটা সেভিং অ্যাকাউন্ট, সেভিং টাকাটা দিয়ে আসছো, যে সেভিং ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট আর সেভিং ডিপোজিটটা একই, সেটাও বলেছি। তো ওই টাকাটাকে বলো এম থ্রি, বা সেটুকু মাথায় রাখবে। এম টু এ একটা জিনিস খেয়াল রাখবে, এম টু এ কোনো টাইম ডিপোজিটের কোনো গল্প নাই। এম টু এ সব ব্যাংকই থাকবে, কিন্তু টাইম ডিপোজিটের গল্প নাই। এম থ্রিতে কী থাকবে, এম থ্রিতে শুধু তোমার পোস্ট অফিসে কোনো গল্প থাকবে না, এমনি কমার্শিয়াল ব্যাংকের কথা থাকবে, বাস এটুকু মাথায় রাখলে। তাহলে এম জিরো বুঝে গেলে, এম ওয়ানও বুঝে গেলে, এম টুও বুঝে গেলে, এম থ্রি বুঝে গেলে, এম ফোরও বুঝে গেলে। এরপরেও তোমাকে আরেকটা চার্ট দেখাচ্ছি, যেটাতে কী হবে তোমার আরও বুঝতে সুবিধা হবে। তো এম জিরোটা কী, তুমি বুঝে গেলে তিনটা জিনিস কী কী, যে টাকাটা মার্কেটে ঘটছে একটা, যে 2 নম্বর হচ্ছে যে টাকাটা আমাদের কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইতে জমা রাখছে সেটা, আর আদার্স যেগুলো হচ্ছে আইএমএফ বা ডাব্লিউটিও যেটা বললাম, ওরা যে আরবিআইতে যে টাকাটা ডিপোজিট করে রাখছে সেটা, এই তিনটাকে নিয়ে কী বলবো, এম জিরো। এটুকু মাথায় রাখবে। এম জিরো সবটাতে থাকবে, এম ওয়ানও থাকবে, এম টুয়ে থাকবে, এম থ্রিতে থাকবে, এম ফোরও থাকবে। আশা করি বুঝতে পারলে। তারপরে ব্যাংকে কি দুটো বললাম, একটা ডিমান্ড ডিপোজিট, একটা হচ্ছে টাইম ডিপোজিট। আর পোস্ট অফিসের একটা ব্যাংক আছে, এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, এটা হচ্ছে তোমার পোস্ট অফিসের ব্যাংক। তো পোস্ট অফিসের ব্যাংকেও কী থাকবে, ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট, বাস এই ছকটাকে ভালো করে দেখো। প্রথমে কি, এম নটটা বুঝে গেলে তিনটা যে জিনিস থাকবে ওটা সবসময় মাথায় রাখবে। তারপরে এম ওয়ানে কি, এম জিরো থাকবে, প্লাস তোমার ব্যাংকে যে ডিমান্ড ডিপোজিট করেছো সেটা থাকবে। হয়ে গেল এম ওয়ানের খেলা শেষ। এম টুয়ে কী থাকবে, এম জিরো থাকবে, আর কি থাকবে তোমার শুধু যে ব্যাংকে তোমার টাকাটা দিয়ে এসছো সেভিং অ্যাকাউন্টে সেটাকে ধরবে, আর পোস্ট অফিসে যে সেভিংয়ে টাকাটা দিয়ে এসছো সেটা ধরবে। এখানে কি বলেছিলাম, এম টু এ কার গল্প থাকবে না, টাইম ডিপোজিটের কোনো গল্প থাকবে না। আশা করি এটা বুঝতে পারলে। সেখানে কি থাকবে, শুধু যে টাকাটা জমা দিয়ে আসছো সেভিংয়ের খেলা থাকবে। এম থ্রিতে কী থাকবে, এম থ্রিতে তোমার শুধু এম জিরোকে ধরবে, যে টাকাটা ব্যাংকে সেভিংয়ে দিয়ে আসো সেটা ধরবে, আর যে ব্যাংকে কমার্শিয়াল ব্যাংকে যে টাইম ডিপোজিট যেটা হচ্ছে তোমার ফিক্সড ডিপোজিট দিয়ে আসো সেটাকে রাখবে, বাস। সেখানে কার গল্প থাকবে না, পোস্ট অফিসের গল্প থাকবে না, এটা মাথায় রাখবে। এম টু এ কার গল্প থাকবে না, টাইম ডিপোজিটের গল্প থাকবে না, কিন্তু সেখানে দুটোই ব্যাংকে থাকবে। আর এম থ্রিতে কি তোমার কার গল্প থাকবে না, পোস্ট অফিসের ব্যাংকে কোনো গল্প থাকবে না, বাস এটুকুই মাথায় রাখবে। আর এম ফোরে কি, এম ফোর সবগুলোই থাকবে, বাস সিম্পল ব্যাপার। আর একবার সকলে কী করো, সবাই চোখ বন্ধ করে নাও। এবার চোখ বন্ধ করে মাথায় এটুকু ভাবো, এম জিরো কি, এম ওয়ান কি, এম টু কি, এম থ্রি কি, এম ফোর কি। তো প্রথমে আমরা চোখ বন্ধ করে এটুকু ভাবো, এম জিরোতে তিনটা জিনিস থাকে, ওটা মাথায় আছে। কি কি বলো তো, এম জিরোতে কী কী থাকে বলো। এম জিরোতে শুধু থাকে যে টাকাটা আমাদের মার্কেটে ঘোরাফেরা করছে, প্লাস আরবিআই, আমাদের কমার্শিয়াল ব্যাংক আরবিআই যে টাকাটা জমা রাখছে, প্লাস আদার ব্যাংকার যে আরবিআইয়ের সঙ্গে টাকাটা রাখছে, যেটা আইএমএফ বা ডাব্লিউটিও, সেটা মাথায় থেকে গেল। এই তিনটাকে জিনিস নিয়ে কী বলবো, এম জিরো, বাস। এবার আমরা এম ফোরে চলে যাও, এম জিরো আর এম ফোর। এম ফোরে কি, সবগুলো থাকবে, এম জিরো থাকবে, ব্যাংকের ডিমান্ডও থাকবে, সে তোমার কী থাকবে, টাইমও থাকবে। আর পোস্ট অফিসেরও কী থাকবে, ডিমান্ডও থাকবে, আর প্লাস কি, টাইমও থাকবে, টাইম ডিপোজিট যেটা। তো কি, এম ফোরে সবগুলো থাকবে। তো এম জিরোটাকে কাটেড, এম ফোরটাকেও কাটেড। এরপর কি মনে রাখবো, এম ওয়ান, এম টু, এম থ্রি। এম ওয়ানে কী রাখবো মনে, এম ওয়ানে শুধু ব্যাংকে গিয়ে যে টাকাটা জমা দিয়ে আসতো
সেটা শুধু অ্যাড করবো M0 সাথে, হয়ে গেল M1। M2 কী করো, M2 কী করবে, যেটা ব্যাংকে টাকা জমা দিয়ে আসছো সেটা, আর তোমার পোস্ট অফিসে যে টাকাটা জমা দিয়ে আসছো, তো কি শুধু সেভিংটা মনে রাখবে, যেটা সেভিং দিয়ে আসছো, বাস M2 হয়ে গেল। আর একটা কথা মাথায় রাখবে, M2 কোনো টাইম ডিপোজিটের কোনো গল্প নাই, সেখানে সব ব্যাংকই আছে। M3 চলে যাও, M3 কী হচ্ছে শুধু এইটুকু মাথায় রাখবে, সেখানে পোস্ট অফিসের কোনো গল্প নাই। তো সেখানে কিসের গল্প আছে, কমার্শিয়াল ব্যাংকে। তো কমার্শিয়ালে যে টাকাটা দিচ্ছ এমনি এই ডিমান্ড কি ডিমান্ড ডিমান্ড মানে সেভিং অ্যাকাউন্টের টাকাটা, আর একটা হচ্ছে টাইমের টাকা, টাইম ডিমান্ডের টাকাটা, বাস এটুকু মাথায় রাখবে, টাইম ডিপোজিট। তো সেখানে কী তাকে মনে রাখবে, M3 কোনো পোস্ট অফিসের গল্প নয়, সেখানে কিসের গল্প, শুধু এমনি কমার্শিয়াল ব্যাংকের। সেখানে দুটো টাকাটাই ধরবে, এটা সেভিং অ্যাকাউন্টের টাকাটা ধরবে আর টাইম ডিপোজিটের টাকাটা ধরবে, বাস হয়ে গেল। প্রথমে কী করবে, M0, তারপর M4, তারপরে M1 চলে যাবে, M2 চলে যাবে, তারপর M3 চলে যাবে। M2 কি কোনো কিসের গল্প নয়, টাইমের কোনো গল্প নয়। M3 কি সেখানে টাইমের গল্প থাকবে, কিন্তু পোস্ট অফিসে কোনো গল্প থাকবে না, বাস এইটুকু মাথায় রাখবো, আর কিচ্ছু নয়, বাস। আরেকটা জিনিস মাথায় রাখবে, নিচে চলো, ইম্পর্টেন্ট পয়েন্টস কী কী। M0কে আমরা কী বলবো, M0কে বলবো রিজার্ভ মানি। আর M1 M2 এ দুটোকে কী বলবো, ন্যারো মানি। আর M3 M4কে কী বলবো, ব্রড মানি। এখানে যে হিন্দিগুলো লেখা আছে সেগুলো তোমাকে নিয়ে ভাবতে হবে না, যে ইংরেজিতে লেখা আছে সেগুলোই মাথায় রাখো, সেটুকু দেখবে, হিন্দিটা দেখার দরকার নেই। তারপর তো এখানে কী কী মনে রাখবে, M0টা কী বলবো, রিজার্ভ মানি। তারপর চলে যে M1 M2কে কী বলবো, ন্যারো মানি। আর M3 M4কে কী বলবো, ব্রড মানি। ব্রড মানে বড়, বোঝাচ্ছে না, তো সেটা কি M3 M4 মানে লাস্টের দিকে বড় বড় আছে। আর M1 M2 কী বলবো, একটু ছোটো তার থেকে, তো কী বলবো, ন্যারো। আর M0 কি মানে রিজার্ভ, যেটা সবসময় রিজার্ভে থাকে। তো বুঝে গেলে রিজার্ভে M0 বুঝে গেলে, M1 M2ও বুঝে গেলে, M3 M4ও বুঝে গেলে, কোনটা কী বলবো। এবার হচ্ছে এখানে লেখা আছে লিকুইডিটি। তো লিকুইডিটি সব থেকে কার বেশি, সব থেকে বেশি হচ্ছে M1। তারপরে লিকুইডিটি আস্তে আস্তে কমে গেল, তারপরে M3, তারপরে M4। তো M4 সব থেকে লিকুইডিটি কি কম, সব থেকে বেশি কার, M1। এটা কেন বললাম বলো তো, লিকুইডিটি কেন M1-এর কম, কারণ এগুলো হচ্ছে M0 এগুলো হচ্ছে সেভিং অ্যাকাউন্ট বা ডিমান্ড ডিপোজিট, যেগুলো কি সহজে তুমি টাকাটা তুলতে পারবে, ব্যাংকে গেলে নিয়ে নিতে পারবে। M2 কি সেখানেও কী আছে, ডিমান্ড ডিপোজিট, আর এমনি পোস্ট অফিসে ডিমান্ড ডিপোজিট আছে, মানে কি সেখানে তাড়াতাড়ি টাকাটা নিয়ে নিতে পারে। M3 একটু কেন লিকুইডিটি কম হয়ে গেল, কারণ এখানে টাইমের গল্প চলে এলো, একবার টাইমের গল্প চলে গেলো, তোমাকে টাইমের গল্প আসলে কী বললাম, এটা তোমার ফিস থাকে, সেটা সহজে তুলতে পারবে টাকাটা। M4টা কেন হলো, এখানে দুবার চলে এলো, এখানেও চলে এলো, পোস্ট অফিসের ক্ষেত্রেও চলে গেলো, তার মানে কি M4-এ কি ডবল চলে এলো টাইম, মানে সেটা আরও বেশি লিকুইডিটি কম হয়ে গেলো, সেই টাকাটা তুলতে বেশি টাইম লাগবে বা বেশি কষ্টদায়ক, সেই জন্য কি M4টা কি কম লিকুইডিটি, সব থেকে বেশি হচ্ছে M1। তারপরে সব থেকে বেশি কম হচ্ছে M4, তার থেকে বেশি M3, তার থেকে বেশি M2, তার থেকে বেশি M1 লিকুইডিটি সব থেকে বেশি, বাস শুধু মনে রাখবে M1 M2 M3 M4 লিখে নেবে, বাস লেস দ্যান। সব থেকে কম হচ্ছে কার, সব থেকে লিকুইডিটি বেশি কার, M1, সব থেকে হচ্ছে কম M4। বাস এইটুকুই গল্প, আর কিচ্ছু নয়। লাস্টে কী লেখা আছে, সেভিং ডিপোজিট ইকুয়াল টু ডিমান্ড ডিপোজিট। এটা তোমাদেরকে আগে বললাম, সেভিং ডিপোজিট মানে কি, ডিমান্ড ডিপোজিট। যে টাকাটা তুমি জমা দিয়ে আসছো, সেভিং অ্যাকাউন্ট খুলে আসছো, ব্যাংকে গিয়ে তো বলবে না কি আমার একটা ডিমান্ড ডিপোজিট করে দেন, সেটা কি বলো, ব্যাংকে গিয়ে কী বলো, ডিমান্ড বলো কি গিয়ে কি আমার একটা ডিমান্ড অ্যাকাউন্ট খুলে দাও, সেটা বলো কি বলো গিয়ে, বলো কি সেভিং অ্যাকাউন্ট খুলে দাও। তার মানে কি সেভিং অ্যাকাউন্ট, সেভিং ডিপোজিট আর ডিমান্ড ডিপোজিটটা কি এক, এটুকু মাথায় রাখবে, বাস আজকের ক্লাস এইটুকুই, আর কিছু না। আবার দেখো, আবার রিভাইজ মারো, আর কিছু করতে হবে না। আর আমি আবার বলছি, এই ক্লাস শেষ করে নাও, এখন করে নাও, ভালো করে থিওরিটা পড়ে নাও, তারপরে আমার চ্যানেলের পোস্টে যাবে, পোস্টে গিয়ে কিছুটা কয়েকটা প্রশ্ন দেবো, সে প্রশ্নগুলো অবশ্যই করার চেষ্টা করবে। কেন বলছি, সে প্রশ্নগুলো করলে কী হবে, কতটা কোশ্চেন মানে থিওরিটা পড়ার পর কতটা ইমপ্লিমেন্ট করতে পারছো সেই জিনিসটা বুঝতে পারবে। তো সেটা গিয়ে অবশ্যই দেখবে, এবং অবশ্যই ক্লাসটা ধৈর্য সহকারে ভালো করে বুঝে করবে, কারণ এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক কোশ্চেন পড়েছে, অনেক যাকে বলে, এর আগে অনেক পরীক্ষায় অনেক কোশ্চেন পড়েছে, CGL-এ বলো, CHS-এ বলো, MTS বলো, এখান থেকে কোশ্চেন থাকে। তো সেই অবশ্যই এটা ভালো করে পড়বে। আর আজকে এই ক্লাস এই পর্যন্ত, এরপর নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে আবার দেখা হবে।